তিনি কি একেবারেই আসছেন বাংলাদেশে? একটা মানুষ আসবেন কি উনি থাকবেন না থাকবেন ব্যক্তিগত প্রয়োজন অপ্রয়োজনে দেশের বাইরে যেতেই পারেন। দেশনায়ক জনাব তারেক রহমান যখন এয়ারপোর্টের মাটি স্পর্শ করবে তখনও তারা বলবে এয়ারপোর্ট থেকে বের হতে পারবে না, এয়ারপোর্ট থেকে বের হতে পারবে না। সুতরাং তাদের সবাইকে অনুরোধ করব 25 তারিখ আপনারা আসেন, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনারা রিসিভ করেন। হাসিনুর ভাই সাহসী একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বিভিন্ন সময় উনি বিভিন্ন বিশ্লেষণ করেছেন। ওনার আলোচনার কিছু কিছু অংশের সাথে আমি দ্বিমত পোষণ করছি। ওনার আলোচনায় হাসিনুর ভাই বিভিন্ন ভাবে একটা ভীতি পরিবেশের কথা বলেছেন, আমি এটার সাথে দ্বিমত পোষণ করছি। এই কারণে উনি বলার চেষ্টা করছেন যে সতর্কভাবে কথা বলতে হবে, প্রথম আলোকে বা ডেইলি স্টারে তাদের ভূমিকাও একটু সতর্কতার সাথে পালন করতে হবে। কেন করতে হবে, কেন সতর্কভাবে কথা বলতে হবে? স্বাধীন দেশে এখন ফ্যাসিস্ট নাই, সেক্ষেত্রে আমাদের হিসাব করে কাদেরকে খুশি করার জন্য অল্প কথা বলতে হবে, কাদেরকে ই করার জন্য মানিয়ে কথা বলতে হবে, এই বিষয়টা আমার কাছে ঠিক পরিষ্কার না। এবং আজকে দেখবেন মাহফুজ আলম সাহেব একটা বক্তব্য দিয়েছে যে এখন আমি জীবন নিয়ে শঙ্কিত। একজন সম্পাদক, প্রথিতযশা সম্পাদক, তার মুখ থেকে যখন এই ধরনের কথা বের হয় তখন বুঝতে হবে দেশটা কোন পর্যায়ে আছে। আমি ব্যক্তিগতভাবে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা করছি, কিন্তু শহীদ হাদির মৃত্যু নিয়ে যারা এই লুটতরাজগুলি করলেন, প্রথম আলো ভাঙচুর করলেন, অগ্নিসংযোগ করলেন, ডেইলি স্টার ভাঙচুর অগ্নিসংযোগ করলেন, ছায়ানটে ভাঙচুর করলেন, অগ্নিসংযোগ করলেন, উদিসি অগ্নিসংযোগ করলেন, এটার সাথে হাদির মৃত্যুর সাথে সম্পর্কটা কি আমি সেটা এখনো মিলাতে পারিনি। হাদিকে যারা হত্যা করেছে অবশ্যই তাদের গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তার সাথে প্রথম আলো লুটপাট করতে হবে, ডেইলি স্টার লুটপাট করতে হবে, সেটার কি সম্পর্ক আপনি কানেক্ট করছেন না এবং আপনি কোনো কানেকশন পাচ্ছেন না, এটা বলছেন আপনি? না, সেটাই বলছি যে তাইলে কিন্তু হাদির অনেকে তো, মানুষ তো মনে করে যে এটা বড় একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে সেই আপনার কলিগ, আপনাদের আইনজীবী নেতা কায়সার কামাল সাহেব থেকে শুরু করে তারাও হয়তো জড়িত কোনো না কোনো ভাবে হয়ে গেছে, কিন্তু তিনি হয়তো নিজেও জানেন না। কিন্তু যারা করিয়েছে এই পরিকল্পনার ষড়যন্ত্র অংশ হিসেবে কিন্তু কায়সার কামাল সাহেবও কিন্তু কাজ করেছে বলে মনে হচ্ছে। কারণ এই খুনিকে জেল থেকে বের করা থেকে শুরু করে এরপর তার দেখেন তার যে বিচরণ, সবকিছুই কিন্তু খুব প্ল্যান ওয়াইজ হয়েছে, চমৎকার ভাবে সাকসেসফুলি এটা সমাধান হয়েছে। এখনো পর্যন্ত একটা পক্ষ বলছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে যে সে কোথায় আছে। এটাও একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে অনেকে মনে করছে, যাতে তদন্ত সংস্থা বিভ্রান্ত হয় এবং যাতে অন্যদিকে ডাইভার্ট করতে পারে সবকিছুকে। মানে দেখুন, আপনি সবকিছু মিলিয়ে এখনো ধরাছোঁয়ার বাইরে কিন্তু রয়ে গেছে খুনি এবং ষড়যন্ত্রকারীরা। ঠাকুর ভাই, বিষয়টা যেহেতু তদন্তের পর্যায়ে আমি বিস্তারিত এই মুহূর্তে বলতে চাচ্ছি না, তবে এটুকু বলি, তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন যে শহীদ হাদির যে দুর্ঘটনা, তাকে যে হত্যা করা হলো, হত্যার সাথে এই যে যারা হত্যার পরে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে, তারা দায়ী? আজকে আমি আপনার টক শোতে এসেছি, আমি কথা বলছি, আমি আজকে যাওয়ার সময় যদি আততায়ীদের হাতে নিহত হই, তাহলে আজকে আমার হত্যার জন্য কি সাগর সাহেব দায়ী থাকবে বা এখানকার আলোচকরা দায়ী থাকবে? এটা তো একটা বিচ্ছিন্ন কথা হবে। আমি একটা কথা বলি সজল ভাই, আপনি অনেক বিজ্ঞ একজন আইনজীবী এবং আপনি একজন রাজনীতিবিদ, একজন সফল সংগঠক। আমি আপনাকে যদি একটু মনে করিয়ে দেই, আপনি হয়তো ভুলে যাচ্ছেন। ষড়যন্ত্র করে হয়তো দুই একজন, কিন্তু ষড়যন্ত্রের মধ্যে পড়ে অনেক মানুষ যারা জানে না যে এটা ষড়যন্ত্র। এই মানে এটা যদি সবাই যদি বুঝতো যে কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন কিছু হতে যাচ্ছে, তাহলে তো ষড়যন্ত্র আর ষড়যন্ত্র থাকতো না। ষড়যন্ত্র মানেই তো আপনি ষড়যন্ত্রের মধ্যে পড়ে যাচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। ঠিক আছে, তারাই তো সফল হয় যারা ষড়যন্ত্র, মানে চমৎকার ভাবে বড় শক্তি যে স্পন্সর করে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। কিন্তু এই জাতীয় পার্টি, আওয়ামী লীগ, কি বলে এটাকে, বিএনপি বা জামাত ইসলাম নয়, একটা বড় ধরনের অপশক্তি আমাদের দেশ নিয়ে, পুরো দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। তারা খুব অর্গানাইজড ওয়েতে কিন্তু আমাদেরকে বিপদে ফেলছে, এবং সেখানে যে আমরা পড়ছি আমরা নিজেরও টের পাচ্ছি না। না না, এটা হয়তোবা কেউ কেউ কানেক্ট করার চেষ্টা করতেছে, কানেক্ট হতো না যদি কায়সার কামাল বিএনপির আইন বিষয়ক সম্পাদক না হতো। আমরা আইনজীবীরা একদম সাদা হাতে, প্লেন হ্যান্ডে আমরা মামলা পরিচালনা করি। মামলা আমাদের কাছে আসে, ফরওয়ার্ডিং দেখি, এফআইআর দেখি, চার্জশিট দেখি, তার কোনো স্বীকারোক্তি থাকলে স্বীকারোক্তি দেখি, সেইভাবে আমরা সাবমিশন করি আদালতে। এবং আমাদের সাবমিশনের বিপরীতে
সরকার পক্ষ সাবমিশন দেন, দেন দুই পক্ষের সাবমিশনের পর আদালত সিদ্ধান্ত নেয়। এখানে একটার সাথে একটা নেক্সাস করলে হবে না। আমাদের প্রতিদিন আমাদের ৪ থেকে ৫,০০০ ধরেন সারা বাংলাদেশে আইনজীবী মামলা মুভ করে, অথবা ৪ থেকে ৫,০০০ আসামি জেলখানা থেকে মুক্ত হয় বা মামলা থেকে জামিনে পায়। তার মধ্যে হয়তো বা কেউ বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটে থাকে। এর অর্থ এই না যে এটার জন্য আইনজীবীরা দায়ী বা বিচারপতি দায়ী। এটার সাথে নেক্সাস করলে হবে না। এটার সাথে নেক্সাস করলে হবে না। কারণ আমার কাছে যে মামলাটা আসছে ফয়সাল করিমের, ফয়সাল করিম তখন হাদির হত্যাকারী না। ফয়সাল করিম সিম্পলি একটা অস্ত্র মামলার আসামি। আমাকে একটা সেইভাবেই কথা তাকে বলেন, মুক্ত আমাকে করা হয়েছে। একটা কথা বলেন তো সজল ভাই, ফয়সাল করিম এমন কি বিশাল ফ্যাক্টর অথবা এমন কি বিশাল পার্সোনালিটি যে তার জন্য একটা ছিচকে চোরের জন্য ব্যারিস্টার কায়সার কামাল সুপ্রিম কোর্টে দাঁড়াবে কেন? কায়সার কামাল ব্যক্তিগতভাবে যে সিসকে চোরের জন্য, আপনার দৃষ্টিতে সে কি ছিচকে চোর কিনা? না সিসকে চোর আমি বলবো না যতক্ষণ না পর্যন্ত সে না, আপনি বলেছেন সে প্রমাণ। চুরির সামান্য একটা চুরির মামলার আসামি ছিল, রাইট? তার মানে ছিচকে চোর। তার তার বিগত দিনে একটা মামলা ছিল চুরির মামলা, আর এইটা তার হলো মানে অস্ত্র চোর সে। মামলা। হ্যাঁ, হুম। অস্ত্র মামলা না। আপনি চোর তখনই বলতে পারবেন যখন চূড়ান্ত বিচারে তিনি দোষী সাব্যস্ত হবে, তার বিরুদ্ধে চুরি মামলার একটা অভিযোগ রয়েছে। এটা হলো আইনের হুম। ভাষা। আমার কথা হলো একজন বিচার প্রার্থী সিসকে চোর হোক, খুনি হোক, আর এর মধ্যে ভালো মানুষও থাকে, এটা বিচার্য বিষয় আদালতের। আমরা একজন বিচার প্রার্থীর পক্ষে যেটা তার অধিকার, সে অধিকার নিয়ে কাজ করি। আমরা আমার 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 যেমন বার কাউন্সিল আমাকে অধিকার দিয়েছে আসামির পক্ষে বা বিচার প্রার্থীর পক্ষে মামলা পরিচালনা করা, একজন বিচার প্রার্থীরও সাংবিধানিক অধিকার রয়েছে আইনজীবী নিয়োগ করার। সেইভাবেই কায়সার কামাল নিয়োগ হয়েছে। আমি বারবার এটা বলার চেষ্টা করছি যে তাহলে তো যেভাবে কথাবার্তা হচ্ছে তাহলে তো আমাদের মামলা রিসিভ করার আগে জ্যোতিষদের সাথে তাহলে কথা বলতে হবে। তাহলে জ্যোতিষীদের আপনি সাথে কথা আমি বলতে হবে আপনাকে যে যদি বলি আসামি আজকে বের আপনাকে হয়ে যদি কি বলি করবে। শেখ হাসিনার পক্ষে কি আপনি দাঁড়াবেন? শেখ হাসিনা এবং ফয়সাল করিম এক জিনিস না। আমরা গত টকশোতে আমরা বলেছি আমরা ফ্যাসিস্টের পক্ষে মামলা নৈতিক কারণেই পরিচালনা করি না। পরিচালনা করা অপরাধ না, কিন্তু নৈতিক কারণে আমরা করছি না। ফয়সাল করিমের কাগজে আমার হাতে আছে, এখানে ফরওয়ার্ডিং এ একটি শব্দ পর্যন্ত নাই যে ফয়সাল করিম এই ছেলেটা ছাত্রলীগ করতো বা ফ্যাসিস্ট সরকারের কোনো দোষর ছিল, একটি শব্দ নাই। ফয়সাল করিমকে 4 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে, নিম্ন আদালত তাকে 1 দিনের রিমান্ড দিয়েছে। রিমান্ড ব্যাক যে রিপোর্ট, সেই রিপোর্টও কোথাও লেখা নাই যে ছেলেটা ছাত্রলীগ করে, এই ধরনের কোনো আবারও সে লেখাও নাই। পুরাতন তা আবারও সেক্ষেত্রে সে আমরা, পুরাতন বিতর্কে আপনার সাথে আমার যেতে হচ্ছে। আমাকে ভালো লাগে আপনার সাথে আবার বিতর্ক করতে, জনাব না কামরুল আমি ইসলাম একটু বলি, সজল। আপনি সেক্ষেত্রে জানেন যে আমাদের, আইনমন্ত্রী, সেক্ষেত্রে বর্তমান আমাদের আইনমন্ত্রী বর্তমান সাধারণ আমি একটু আইনমন্ত্রী বলি, আবারও সেক্ষেত্রে স্পষ্ট করে বলেছেন, আমাদের সেদিনের টকশোর দিনেও সে আবারও রিপোস্ট করেছে। আমি যদি ভুল না করি, আপনি যদি খেয়াল করে দেখেন যে তিনি আবারও রিপোস্ট করেছেন যে এই ফয়সালকে জামিন করানোর ক্ষেত্রে বড় বড় আইনজীবী নেতারা জড়িত। আমি তো অস্বীকার করছি না। হুম। ফয়সাল মানে করিমকে তখন এটা হাজির, ইন্টেনশনালি বলেছেন এবং না না, ইন্টেনশনালি করানো হয়েছে তার জামিনটা, এটাকে সে একদম ডাইরেক্টলি ইঙ্গিত করেছে। আইনমন্ত্রী যেটা বলেছেন, আমরা হুম। এই যে ফয়সাল করিমের জামিনের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে কায়সার কামাল মুভ করেছেন, আমরা কিন্তু সেটা অস্বীকার করছি না। ফয়সাল করিম তখন একজন সামান্য তার মামলা ত্রুটিপূর্ণ একটি মামলা জামিন পেয়েছে, তখন সে হাদির খুনি না। এখন বের হয়ে সে খুন করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তাবলিগে যাবে, সেটা তো আমরা বলতে পারবো না। তাহলে তো আমরা জ্যোতিষদের সাথে আলাপ করে মামলা নিতে হবে যে দেখেন তো এই আসামি বের হয়ে কি করবে। আর সেকেন্ড থিং হলো, মাননীয় আইন উপদেষ্টা যেভাবে কথা বলেছেন, এই একই আইন উপদেষ্টা বিগত ফ্যাসিস্ট আমলে তৎকালীন সময় আইনমন্ত্রীরা যখন এইসব বিষয় নিয়ে কথা বলতেন তখন কিন্তু তিনি প্রতিবাদ করতেন। কিন্তু বিগত দিনে ফ্যাসিস্ট আমলে আইনমন্ত্রীরা যেভাবে কথা বলতেন, এখন বর্তমান আইন উপদেষ্টা সে একই সুরে কথা বলে। দেখেন, একজন আইন উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা করে কি কথা হয়েছে, সাংবাদিকদের সে কোনোভাবেই বলতে পারে না যে আমি মাননীয় প্রধান বিচারপতিকে বলে আসছি জামিন কমিয়ে দেবেন। এটা সে কোনোভাবেই বলতে পারে না। এটা বিচার বিভাগে প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করার শামিল। এবং সেকেন্ড থিং, দেখেন মাননীয় বিচারপতি বৃন্দরা, ওনারা সবচেয়ে একটি নিরীহ পেশা আছে, ওনাদেরকে আপনারা যত কথাই বলেন ওনারা কোনো প্রত্যুত্তর দিতে পারেন না, ওনার কোনো প্রতিবাদ দিতে পারেন না, ওনারা শুধু শুনেই যান। সুতরাং সে কারণে সেই সুযোগ নিয়ে আমরা যাচ্ছে তাই বলবো এটা ঠিক না। এটা একদম স্বাধীন বিচার বিভাগের একটা অন্তরায়। কিন্তু আমরা আজকে সাধারণ আইনজীবীরা আজকে এই বিষয়ে সমাবেশ করেছে, প্রতিবাদ সমাবেশ করেছে, এবং মাননীয় আইন উপদেষ্টাকে এই বক্তব্য প্রত্যাহারের জন্য অনুরোধ করেছে। সুপ্রিম কোর্ট বারের সভাপতি, সম্পাদক সহ সবাই এই ধরনের বক্তব্য আমরা আশা করছি না।
জি, নির্বাচন এবং আপনার নেতার দেশে আসা নিয়ে কোনো সংশয় আপনি দেখেন কিনা? কারণ অনেকে মনে করে যে তিনি এর আগেও যে ভীতিতে আসেননি সেই ভীতি এখনো যদি বিদ্যমান থাকে তাহলে তিনি আসবেন কিনা, এবং আসলেও তার আশাটার সেই স্থায়িত্ব কতটুকু থাকবে, তিনি কি আবারও ফেরত চলে যাবেন কিনা, তার মানে নতুন কোনো আরো সংকট তৈরি হবে কিনা, এবং নির্বাচন হওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত আপনার দৃষ্টিভঙ্গিতে কি কতটুকু আমি আপনি নির্বাচন না হওয়ার ব্যাপারে আমি কোনো বিন্দুমাত্র দেখছি না, সমস্যা দেখছি না। নির্বাচন ইনশাল্লাহ হবে। বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনের পূর্বে এই ধরনের ন্যারেটিভ সৃষ্টি হয় যে নির্বাচন হবে কি হবে না, হবে কি হবে না। আমি মনে করি নির্বাচন সময় মতোই হবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশের জনগণ নির্বাচনে ভোট দিতে পারবে। আর সেকেন্ড থিং হলো, যারা বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবে কি আসবে না, আদৌ আসবে কি আসবে না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বলার তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যখন এয়ারপোর্টের মাটি স্পর্শ করবে তখনও তারা বলবে এয়ারপোর্ট থেকে বের হতে পারবে না, এয়ারপোর্ট থেকে বের হতে পারবে না। সুতরাং তাদের সবাইকে অনুরোধ করব, 25 তারিখ আপনারা আসেন, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনারা রিসিভ করেন, এবং যেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হবে সেখানে আপনারা আসেন, আপনাদের দাওয়াত রইল, সাগর ভাই সহ। হ্যাঁ, না কিন্তু অনেকে মনে করে যে যাই হোক, আপনি মনে করছেন আসবে, যারা মনে আসলে করছেন, কি তিনি যারা মনে করছেন তারাই আসলে ভেবে কি তিনি দেখেন, তারাই থাকবেন তারাই কিনা বলেন, কন্টিনিউয়াসলি, তিনি কি যে একেবারেই আসছেন নির্বাচন হবে না। বাংলাদেশে নাকি আবারও তিনি চলে যাবেন, কি মনে কে? করেন? তিনি কি একেবারেই আসছেন বাংলাদেশে? একটা মানুষ আসবেন কি উনি থাকবেন না থাকবেন, ব্যক্তিগত প্রয়োজন অপ্রয়োজনে দেশের বাইরে যেতেই পারেন, সেটা তো কোনো বলার বিষয় না। উনি ওনার ব্যক্তিগত প্রয়োজন হলে, কখনো চিকিৎসার প্রয়োজন হলে বিদেশে যেতেই পারেন। সেটার সাথে একেবারে চলে গেছেন, একেবারে চলে আসছেন, আমি কিভাবে বলবো ভাই এটা? আচ্ছা, না আছে না যে আপনার নেতা এখন, মানে তিনি কি একেবারে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য চলে আসবেন? কারণ তিনি তো চলে একেবারে গিয়েছিলেন, বিষয়টা right? আমি বুঝছি না, একেবারে বিষয়টা মানে কি? একেবারে মানে আমার তিনি নেতা নিজের আসছে, দেশে ফিরে আসবেন, একেবারেই তো আসবেন, তিনি তো আর অর্ধেক আসবেন না। আচ্ছা আমরা বিভিন্ন আশা করি সময়, তিনি একেবারেই আসবেন। আর বিদেশে তো বিভিন্ন তিনি সময় ছিলেন, টেম্পোরারি ছিলেন। বিভিন্ন সময় বিদেশে যেতেই পারেন, চিকিৎসার জন্য যেতে পারেন, কূটনৈতিক কারণে যেতে পারেন, না দলীয় সেটা কারণে তো যেতে যেতেই পারেন। পারে। হ্যাঁ, মানে এবার আশাটা এরকম হয় কিনা যে না উনি আসবেন উনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশে আসছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ সারা বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবেন, এবং বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য উনি নায়কের ভূমিকায় থাকবেন।